রোহিণীর দেওয়া সৌনকের ছবি দেখে চমকে গেল শ্যামলী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চলে এসেছে বাড়িতে প্রতীককে ডেকেছিল শ্যামলী আর অনিকেত। কিন্তু এই শ্যামলীর রোহিণীর ব্যাপারে এত বেশি নাক গলানো কোনোভাবেই মেনে নিতে পারে না অপরাজিতা। আর সেই জন্য বলে এই ছেলেটাকে বাড়িতে ডেকেছে শ্যামলী, আমি এই শ্যামলীকে সহ্য করতে পারছি না। প্রতীক আমাদের বাড়িতে আসবে কি আসবে না সেটা কি শ্যামলী ঠিক করে দেবে? কেন? হ্যাঁ, কিসের জন্য? অপালা বলে, দেখেছো তো বৌদি, দিন দিন এই মেয়েটার সাহস কেমন বেড়ে চলেছে। এই মেয়েটা তো এবার ধরাকে সরা জ্ঞান করছে। এখনই যদি এই মেয়েটাকে না আটকাও, এর পরবর্তী সময় কিন্তু আরও ভয়ানক সিচুয়েশন আসতে চলেছে। সেটা হলে কিন্তু খুব একটা ভালো কিন্তু কারোর হবে না, কথাটা মনে রেখো। ঠাম্মি বলে, অপালা তুই কি রে, নিজের সংসারটা তো ভেঙেছিস, এখন এসেছিস আমাদের সংসারটা ভাঙতে? তোকে আমি আগেও বারণ করেছিলাম যে তুই এমনটা করিস না। তুই তো দেখছি কোনো কথাই শুনছিস না কারো। কেন রে, এমনটা কেন করছিস? আর কতবার বললে তারপর তুই বুঝবি? আমাকে এই কথাটা বলতো। তখনই অপালা বলে, আমি কি করলাম মা? এই সংসারে যেটা ভালো হবে আমি তো সেই চেষ্টাই করছি, নাকি তুমি কি সেটা বুঝতে পারছো না? ঠাম্মি তখন বলে, না আমি বুঝতে পারছি না, সব সময় কেন যে এরকমটা করছি সেটাই বুঝতে পারছি না। শ্যামলী আর অনিকেত তো একটা ডিসিশন নিয়েছে, তাহলে ওদের সেই সিদ্ধান্তকে আমাদের সাপোর্ট করা উচিত, এরকমভাবে ব্যাগরা দেওয়া উচিত না। এর মধ্যেই প্রতীক, শ্যামলী, অনিকেত আর রোহিণী চারজন মিলে বসে ঠিক করে যেভাবেই হোক না কেন আজকে একটা ফয়সালা করেই ছাড়বে। এরপর শ্যামলী বলে, প্রতীক দাদা, তুমি যদি তোমার বন্ধু সম্পর্কে কিছু বলো তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় কোন জায়গা থেকে শুরু করলে আমরা সৌনক দাদার পর্যন্ত পৌঁছতে পারবো। প্রতীক বলে, আমি যে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। আসলে আমার সৌনকের সাথে সেভাবে কথাবার্তা হতো, কিন্তু মানে ওর বাড়ি কোথায় বা ও কোথায় থাকতো সেভাবে কিছু হতো না। শুধু জানতাম মালদার একটা অনাথ আশ্রমেও বড় হয়েছে, কিন্তু অনাথ আশ্রমে গিয়ে আমরা যখন খোঁজখবর করি তখন জানতে পারি ওটা জাস্ট একটা ভুয়ো, পুরোটাই ফ্রড, মিথ্যে। কিন্তু আমাদেরকে এইভাবে মিথ্যে বললো কেন সেটাই বুঝতে পারলাম না। এর মধ্যেই রোহিণী বলে, এক্স্যাক্টলি, মানে আমাদেরকে মিথ্যে বলে ওর কি লাভ হলো? আমরা জানতে পারি ওটা মিথ্যে কথা, তারপর পুলিশের কাছে যাই, কিন্তু পুলিশও এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারে না। আর তারপর আমি জোর দিয়েও কিছু করতে পারিনি, কারণ ফ্যামিলির একটা ব্যাপার তো ছিলই। অনিকেত বলে, আর কোনো ক্লু নেই তাই না? শ্যামলী তখন বলে, আচ্ছা আমার যেমন কলকাতায় আসলে, মানে এই যে কলকাতায় আমি রয়েছি, আমার একটু মাঝে মধ্যে কষ্ট হয়, মাঝে মধ্যে মনে হয় আমি যদি আমার জায়গায় যেতাম, আমি যদি আমার জায়গায় এই খাবারটা খেতাম। এরকম কোনো কথা হয়নি তাই না? তখনই অনিকেত বলে, হ্যাঁ এরকম কোনো কথা হয়েছে রো তখন বলেন, না ও তো সেভাবে কিছু বলতো না, তবে ও এটাই বলতো ওর কেউ নেই, ও একাই ভালো আছে, ও একাই থাকতে চায় সব সময়। এই সব, আর আমাদের যত কথা হতো গান, ভালো ভালো খেলা, এইসব নিয়েই হতো। কি রে বল প্রতীক? প্রতীক তখন বলে, এক্স্যাক্টলি, আর আমার সাথে ওর পরিচয়টা হয়েছিল ভার্চুয়ালি। ও সেরকম কিছু যে পাচ্ছি না বলবো। শ্যামলী আর অনিকেত তো একেবারে আশা ছেড়েই দিয়েছিল। তারপরেই হঠাৎ করে প্রতীকের মনে পড়ে একটা কথা, আর বলে, জানি না কোনো ক্লু দেবো কি না এই একটা কথাতে, তবে আমার মনে হলো এই কথাটা বলাটা দরকার। ও যে আইডি দিয়ে আমার সাথে খেলতো সেই আইডিটার নাম ছিল প্রিন্স অফ সাইবেরিয়া। আর এটা শোনার পরেই শ্যামলী বলে, সাইবেরিয়া? তখনই অনিকেত বলে, সাইবেরিয়া তো অনেক দূরে শুনেছি, আমিও স্পেনকে ভালোবাসতাম বলে আমার নামে সব কিছুর সাথে স্পেনের কথাটা জড়িয়ে থাকো, তাই বলে কি আমি স্পেনে থাকি নাকি? আর বাঙালির ছেলে সাইবেরিয়া, কি যে হচ্ছে আমি বুঝতে পারছি না। যেহেতু সাইবেরিয়া নামটা উচ্চারণ করে তাই বিমল দা বলে, সাইবেরিয়া সে তো মধ্যমগ্রামে। কথাটা শোনার পর শ্যামলী বলে, কি বলছো মধ্যমগ্রামে? তখন বিমল কাকা বলে, হ্যাঁ তো, আরে আমার মেজশালীর বিয়ে হয়েছে ওখানে, মাঝে মধ্যে আমি আমার বউকে নিয়ে গিয়ে রীতিমতো হাঁপিয়ে যাই। এখান থেকে ট্রেনে করে মধ্যমগ্রাম থেকে বাদু থেকে আবারও অটো করে স্কুল পর্যন্ত যেতে হয়, আবার স্কুল থেকে 8 মাইল পর্যন্ত হেঁটে গেলেই সাইবেরিয়া বলে একটা গ্রাম আছে। অনেকের তো রীতিমতো চমকে যায়, বলে সত্যি? তখনই শ্যামলী বলে, সত্যি না তো কি স্যার, বিমল কাকা যখন বলেছে তখন নিশ্চয়ই হবে। বিমল কাকা তুমি আমাদের অনেক বড় সাহায্য করলে, তোমায় আমি মাংস ভাত খাওয়াবো। বিমল কাকা বলে, কি যে বলছো বুঝতে পারছি না। এরপরেই শ্যামলী বলে, রোহিণী দিদি বলছি তোমার কাছে সৌনক দাদার কোনো ছবি টবি কিছু আছে? তখনই রোহিণী বলে, আসলে সেই সময় তো আমি অত সেলফি টেলফি নিতাম না, আর সৌনকও যেন কেমন ছবি তুলতে চাইতো না।
তবুও দেখছি একটা ছবি আমি রেখেছিলাম, যদি পাই সেটা এখনই দিচ্ছি। এরপর একটা ছবি বার করেছে, আর সেটা দেখার পর শ্যামলী চমকে যায়, বলে ছেলেটাকে দেখতে এত সুন্দর, দেখেও মনে হচ্ছে ভদ্র, সে কি করে এরকম খারাপ একটা কাজ করতে পারলো। রোহিণী দিদি তুমি চিন্তা করো না, আমরা আছি তো, আমি এখনই যাব, গিয়ে দেখবো সাইবেরিয়া গ্রামে কোনো খবর পাই কিনা। তখন অনিকেত বলে আপনি একা যাবেন না, আমিও আপনার সাথে যাব। রোহিণীও যেতে চায়, কিন্তু শ্যামলী বলে আগে আমরা গিয়ে খবর নিয়ে আসি, তারপর তুমি যাবে। এর মধ্যেই অনিকেত বলে আমাদের একটু বেরোতে হবে মামনি। এর মধ্যে প্রতীকও চলে যায়, আর অপরাজিতা বলে প্রতীক দেখ না, একবার কথা বলে যদি ব্যবস্থা করতে পারিস। প্রতীক বলে আচ্ছা আচ্ছা আমি দেখছি। এরপর তো প্রতীক বেরিয়ে যায়। অনিকেতকে অপরাজিতা জিজ্ঞেস করে কোথায় যাবে এখন আবার। অনিকেত বলে আমি আর শ্যামলী সাইবেরিয়া গ্রামে যাব, গিয়ে খোঁজার চেষ্টা করব ওই সৌনককে। তখন অপরাজিতা বলে এই শ্যামলী মেয়েটা এই ব্যাপার নিয়ে এত কেন মাথা ঘামাচ্ছে আমি তো বুঝতে পারছি না, কি দরকার, যেটা ঘটে গেছে ঘটে গেছে, পাস্ট ইজ পাস্ট। সূর্য বলে অপরাজিতা আমার মনে হয় এটা তুমি ভুল কথা বলছো, কেন বলো তো? কারণ আমার মনে হয় এটা ঠিক হচ্ছে না। এই পাস্টের সাথে আমাদের মেয়ের ফিউচারটা না জড়িয়ে রয়েছে। এই ব্যাপারটার একটা সিদ্ধান্ত নেওয়াটা দরকার, তাহলে যদি কোনো একটা কোনো একটা সিদ্ধান্তে আমাদের মেয়ে পৌঁছতে পারে। শ্যামলী আর অনেকের যদি সেটা করতে পারে, এর থেকে ভালো কিছু আর হবে না। এর মধ্যেই তখনই রোহিণী বলে শ্যামলী আমাকে কিন্তু আপডেট দিও, আমি কিন্তু ভয়ে ভয়ে থাকবো সবসময়। শ্যামলী বলে নিশ্চয়ই দেবো রোহিণী দিদি, স্যার চলুন। এর মধ্যে সূর্যর কাছে একটা ফোন আসে, অনেকে তার শ্যামলী দাঁড়িয়ে পড়ে। সূর্য তখন বলে এখনই মিটিং করতে যেতে হবে, আসলে এখন আমরা একটু ব্যস্ত আছি। তখনই ফোনটা ধরে বলে আচ্ছা আমি দেখছি, ব্যবস্থা করে আপনাকে জানাচ্ছি। তখনই অনিকেত বলে কে ফোন করেছে বাবা? তখনই সে বলে, সূর্য বলে আর ওই ক্লায়েন্ট ফোন করেছিল ওই অর্ডারটার জন্য। অনিকেত বলে তুমি কথা বলে নাও, আমি পরে ব্যবস্থা করছি বলেই শ্যামলী আর অনিকেত বেরিয়ে যায়। এরপরে অরুণাভ বলে মামা আমাকে অর্ডারটা দাও না, আমি তো নিতে চাই। কিন্তু তখনই দাদু বারণ করে দেয়, বলে না তুমি এই অর্ডার নিতে পারবে না, তোমাকে তো ব্যবসা থেকে বার করে দেওয়া হয়েছিল। অপালা বলে বাবা আমার ছেলে গেলে কি এমন ক্ষতি হবে? কিন্তু দাদু বলে না বলেছি তো, ওর কোনোভাবে এই বিজনেসে ঢোকার দরকার নেই। অপালা একদমই মেনে নিতে পারে না। ঠাম্মি তখন বলে অপালা তোর বাবা যেই সিদ্ধান্ত নেয় সেটা একদমই ঠিক, তুই এসবের মধ্যে মাথা ঘামাস না। অরুণাভ ঘরে গিয়ে প্রচণ্ড রেগে যায় আর বলে আমার সাথে এমন করলো তো আমি ছাড়বো না। তৃষা বলে এই অরুণাভ নিজের মাথাটাকে একটু শান্ত করো, কি করছো বলো তো? অরুণাভ বলে ভুল কিছু করিনি, আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বেঙ্গল ক্যাটাটার আমি আজকে এই জায়গায় নিয়ে এসেছি, আমি কোনোভাবেই এটা হাতছাড়া করতে পারবো না, 1 মিনিট। এরপরে একজন গুন্ডাকে ফোন করে বলে আমি দাদা বলছি, শোন তোকে একটা গাড়ির নাম্বার পাঠাচ্ছি আর 2জন ছেলেমেয়ের ছবিও পাঠাচ্ছি, ওদেরকে শেষ করে দে। শুনেই তো তৃষা ভয় পেয়ে যায় আর বলে কি করছো তুমি? তুমি জানো না ফেসে যাবে, দরকার নেই, সবের মধ্যে ঢুকো না অরুণাভ। অরুণাভ তখন বলে চুপ করো তৃষা, অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। যেই বিজনেসটায় একদিন মেন ছিলাম আমি, সেই বিজনেসটা থেকে আমাকে সরে আসতে হয়েছে ওই শুধু শ্যামলী আর অনিকেতের জন্য। আমি কোনোভাবেই ওদেরকে ক্ষমা করবো না, ওরা শেষ হয়ে যাবে। আমি বলছি ওরা দেখবে আজকে আর বাড়িতে ফিরবে না, ওরা চলে যাবে ওপর, আর তারপরে গ্রেট বেঙ্গল ক্যাটাটার হবে শুধুমাত্র আমার। শুনেই তৃষা চমকে যায়।